রিদিয়া ছুটে এলো ড্রয়িং রুমে। নিশাত বেগম তাড়াতাড়ি উঠে এলেন, মুখ ভরা উদ্বেগ নিয়ে বললেন, খুব বকেছে তোকে কায়ান। আসলে ও অনেক চিন্তায় পড়ে গেছিল তোদের জন্য। সব বডিগার্ডদের পর্যন্ত অ্যালার্ট করে দিয়েছিল খোঁজার জন্য। রিদিয়া হঠাৎ থমকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। মনে হচ্ছিল সে ঠিক শুনছে তো। কায়ান দেবীর আরসলান আর চিন্তা করছে। মনে মনে কাজ ঝাঁকিয়ে ভাবল, এই অ্যানাকোন্ডা মামা আবার তাদের চিন্তাও করেছিল। পারলে তো আমাদের এক্ষুনি এই মেনশন থেকে ছুঁড়ে ফেলে দেয়। সবাই তাকিয়ে আছে তার দিকে। রিদিয়া বুঝতে পারল এই পরিস্থিতি এখন সামলাতে হবে নিজের মতো করে। ঠোঁটে মুচকি হাসি এনে বলল, না না না, ওইটুকু চলে ভালো দিদা। নিশাত বেগম আদর করে তার গাল ছুঁয়ে বললেন। কিছু মনে করিসনি তো? রিদিয়া আবারও হেসে বলে উঠল, আরে ভালো দিদা, আমি এসবে কিছু মনে করি না। এরকম বকা তো আমি রোজ সকালে আম্মুর কাছ থেকে খাই। ঘরে মুহূর্তেই হাসির ঢেউ উঠল। এক এক করে সবাই হেসে উঠল। হঠাৎ কায়ানার লায়লা পেছনে এসে দাঁড়ালো। লায়লার হাত কায়ানের বাহু ধরে আছে। ড্রয়িং রুমে আজ একজন নতুন মুখ আছে। নায়না স্যার সাহমাজ, বুরাক আরসলানের একমাত্র বোন, লায়লার মা। লায়লা সারসলামাজ হল কায়ান দেবের আরসলানের ফুফুর মেয়ে। অনেকদিন থেকেই কায়ান আর লায়লা রিলেশনশিপে আছে। লায়লার দুই ভাই বোন। লায়লার একজন বড় ভাইও আছে, রোশন সারসলামাজ। ইনি এখন আপাতত আঙ্কারাতে আছেন একটা ব্যবসায়ী কাজের জন্য। হৃদয়ের হাসি দেখে কায়ানের শরীরে এখনো রাগ ফুসছে, চোয়াল শক্ত হয়ে আছে। তার রাগে চোখ দিয়ে আরে আরে রিদিয়ার দিকে তাকাচ্ছে। রিদিয়াকে এইভাবে হাসতে দেখে কায়ানের শরীর বিরক্তিতে জ্বলে যাচ্ছে। হৃদয়ের এক একটা হাসি যেন কায়ানের ভেতরের রাগে তেল ঢেলে দিচ্ছে। কিন্তু হৃদয়া সেই দিকে কোনো ধ্যানই দিল না। এদিকে জাহানারা বেগম ঠাট্টা সুরে বলে উঠলেন, তুই যা কাজ কর্ম করিস তাতে তোকে শুধু বকা না, মাইরটা পর্যন্ত দেওয়া লাগে। কথাটা বলতেই আবারও সবাই হেসে উঠল, কিন্তু কায়ান, লায়লা, রিদিয়া বাদে। কায়ান ফুসতে ফুসতে মনে মনে বলে উঠল, নিজের বাড়ির লোকও জানে মেয়ে কতটা বেয়াদব আর ডেঞ্জারাস। লায়লা যদি না আটকাতো, আমি মেয়েকে এখনই ওর উচিত শিক্ষা দিতাম। জাহানারা বেগমের কথা শুনে এমির একরকম খিলখিলিয়ে হেসে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, সাদাপরি, ডোন্ট বি স্যাড। আমরা তোমার কাজকর্ম টলারেট করে নেব। কথাটা কানে যেতেই আবারও ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। কিন্তু এবার জিনিয়া এমিরের দিকে এমনভাবে তাকালো যেন নিজের বোনের মজা ওড়ানোর জন্য এখনই এই ছেলের চোখ তুলে নেবে। হৃদি এদিকে ঠোঁট ফুলিয়ে মুখটা এমন গম্ভীর করলো যেন পৃথিবীর সব অন্যায় তার সঙ্গে হয়েছে। চুপচাপ কিন্তু চোখে মুখে মিষ্টি রাগ নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। আর ঠিক সেই মুহূর্তে এমির আবার পেছন থেকে বলে উঠল, সাদাপরি, রাগ করলে নাকি? আরে আমি তো মজা করছিলাম। এই কথা হৃদিয়ার কানে যেতেই হৃদয় থেমে পেছন ফিরে তাকালো। এমিরের দিকে তাকিয়ে জিভ বার করে চোখ টেরা করে এমন মুখ বানালো যে মুহূর্তেই আশেপাশে সবাই আবার হাসিতে ফেটে পড়ল। এমি তো হাসতে হাসতে প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। এক হাতে পেট চেপে বলে উঠল, ও মাই গড, শি ইজ সো ফানি। কিন্তু একমাত্র কায়ান দেবীর আরসলান যেন সেই হাসির বিপরীতে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। চোয়াল শক্ত, চোখে রাগের আগুন, আর মন করছিল এমির আর রিদিয়া দুটোকেই ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিতে। এসবের মাঝে নিশাত বেগম জিনিয়া, মাহিয়া, জারিয়া আর খুশবুকে বলল, যা, তোরাও যা, ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করবি। জিনিয়া, মাহিয়া, জারিয়া আর খুশবু একসাথে উঠল। কিন্তু যাওয়ার সময় জিনিয়ার চোখে তখনও এমিরের জন্য ক্ষীণ আগুন জ্বলছে। সে চুপচাপ এমিরের পাশ দিয়ে যাওয়ার সময় সবার চোখের আড়াল করে এক ল্যাং মেরে এমনভাবে ধাক্কা দিল যে এমির মুহূর্তেই ভারসাম্য হারিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল, যা কায়ানের চোখ এড়ালো না। সে না চাইতেও হেসে উঠল। লায়লা কায়ানের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো হঠাৎ যে এই গোমড়ামুখ ছেলে এখন হেসে উঠলে? কায়ান কথাটা শুনতেই নিজেকে আবার স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নাথিং। যা আমি করতে চাচ্ছিলাম সেটা অন্য একজন করে দিল। নিশাত বেগম আর নায়লা বেগম একসাথে ছুটে এলো এমিরের দিকে। নায়লা বেগম বলে উঠলেন, হঠাৎ এভাবে পড়লে কিভাবে? তুই শুধু হাত পাতেই বড় হয়েছিস, এভাবে হুট করে কিভাবে পড়লি? আর এদিকে এমির মাথা চুলকাতে চুলকাতে বুঝতে পারছে না পায়ে হঠাৎ কি যে এসে তার লাগলো। এদিকে জিনিয়া মুখ টিপে হাসতে হাসতে উপরে উঠে যাচ্ছে। এমির আমতামতা করে বলে উঠল, আন্টি,
মাম্মা, আমি নিজেই জানি না কি করে পড়লাম, কি যে এসে পায়ে লাগলো। এমন সময় পাশ থেকে বুড়ক সাহেব শান্ত কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা এবার উঠ, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আর অফিসে যা তাড়াতাড়ি। ইয়েস ড্যাড, আসছি ফ্রেশ হয়ে। এই বলে সে বসা থেকে উঠে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। এবার বুড়ক সাহেব কায়নের দিকে ফের তাকিয়ে বলে উঠলেন, তুমি আর লাইলা মামুনি কি এখনই বেরোবে? ইয়েস ড্যাড, ফ্রেশ হয়েই বেরোবো, তাহলে ওখান থেকে অফিস চলে যাব। ওকে, আমিও রেডি হয়ে আসি। এদিকে কায়ান ড্রয়িং রুমে রাখা মেডিসিন কিট থেকে একটা অয়েন্টমেন্ট এনে লায়লার হাতে লাগিয়ে লায়লার দিকে ফিরে বলে উঠল, লায়লা এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। লায়লা একটু দুষ্টু হাসিয়ে এসে বলে উঠল, বেবি, আমিও আসি তোমার সঙ্গে। ড্রয়িং রুমে আমি একা একা বোর হয়ে যাব। কায়ান এক মুহূর্ত তাকিয়ে রইল লায়লার চোখের দিকে, তারপর নিজের দু আঙুল দিয়ে হালকা করে লায়লার মুখ টেনে হাসল। শান্ত শক্ত সুরে বলল, নট এ গার্ল, আমি ফ্রেশ হতে চাচ্ছি। আর তুমি জানো আমি আমির বা আইদেনা যে চান্স নেব, আমি সব লাইক করি না। লায়লা একটু লজ্জায় পড়ে গেল। সে জানে কায়ান তাকে ভালোবাসলেও স্পর্শে কতটা দূরত্ব বজায় রাখে। ওকে বেবি, সরি। কায়ান আবার একটু হেসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, ইটস ওকে বেব, ওয়েট ফর মোর ডেজ, আফটার দ্যাট আমরা একসঙ্গে শাওয়ার নেব। কথাটা শুনতেই লায়লা একটু মৃদু হেসে মাথা নাড়ালো। এরপর কায়ান উঠে চলে যেতে লাগলো, আর সে কায়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল একভাবে। রিদি, তোদের কি করা উচিত বলতো? আর তোরা যে লাইলার সঙ্গে গেছিস, ওই বা কেন জানালো না? খুশবু দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়ানো রিদি আর জিনিয়া দুজনেই মাথা নিচু করে একদিক থেকে আর একদিকে পা নাড়ছে, যেন স্কুলের টিচারের বকা খাওয়া দুই ছাত্রী। রিদিয়া একবার খুশবুর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। জিনিয়ার ঠোঁট কামড়ে ফেলে একপাশে দাঁড়িয়ে রইল। তারপর একটু সাহস জুগিয়ে হালকা গলায় বলে উঠল, আমি তো ওনাকে চিনি না, উনি নিজেই তো এসে আমাদের বলল চলো ঘুরে আসি। এই সাফাই শুনে মাহিয়া হাত গুটিয়ে এক পা এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, কেউ এসে বলল আর তোরা চলে যাবি? মুহূর্তের মধ্যে জারিয়া মাহিয়ার কথায় সুর মিলিয়ে ফেলল, চোখে তীব্র অভিমান। অচেনা দেশে এরকম কোনো কেউ এসে তোদের বললে তখনও তোরা চলে যাবি? জানিস আমাদের কি অবস্থা হচ্ছিল? আম্মু কেমন ভেঙে পড়েছিল, তার উপর বড় অঙ্কেলের এই রূপ, বাবা ভাবলেই শরীর এখনো কাঁপছে। কায়ানের কথা শুনতেই রিদিয়া চোখ ঘুরিয়ে বিড়বিড় করে বলে উঠল, হ্যাঁ, আর গার্লফ্রেন্ডের সামনে ভেজা বেড়াল হয়ে থাকে। এটা বলতেই খুশবু বলে উঠল, কি বিড়বিড় করছিস রিদি? উত্তর দিচ্ছিস না কেন? এবার রিদিয়া একটু হাসির ভান করে হে হে করতে করতে বলল, কিছু না জান্টুস, আসলে আমি লালা আন্টিকে চিনি, কাল দেখেছিলাম উনি কি মিষ্টি করে কথা বলে, তাই আর না করতে পারলাম না। রিদিয়ার কথা শুনে খুশবু মুখ ঘুরিয়ে রিদিয়াকে বলে উঠল, মিষ্টি না ছাই নিজের কাজে, তবুও বলছি ওর মতো বদমাইশ একটাও নাই। আমার দুদিন পরে ভাবি হয়ে আসবে, ভাবতে রাগ হয় নিজের ভাইয়ের উপর। কথাটা বাকিদের কানে যেতেই সবার মুখ হা হয়ে গেল। তখন জিনিয়া কৌতূহল নিয়ে তারপর একটু কিভাবে বলে উঠল, জান্টুস কি যে বলো না, উনি কত মিষ্টি করে কথা বলে জানো? আজকে ওই ক্যাফেতে এক ওয়েটার আমাদের চা সার্ভ করতে সে অ্যাক্সিডেন্টলি আন্টির হাতে চা পড়ে গেল। ওয়েটার তো ভয়ে কাতুপুতো হয়ে যাচ্ছিল, তবু আন্টিকে মিষ্টি করে ওয়েটারের সঙ্গে কথা বললো। জিনিয়ার কথায় রিদিয়া তাল মিলিয়ে বলল, হ্যাঁ জান্টুস, ছুটুন্নি ঠিক বলছে, আমি হলে তো ওয়াটারের টাঙ্গি বাজিয়ে দিতাম চিৎকার করে, কিন্তু উনি কি সুন্দর করে বলল। তখন খুশবু এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তোরা অনেক সরল রে রিদি। তখন পাশ থেকে মাহিয়া বলে উঠল, এই দুটোকে যে সরল বলবে তারা আস্ত বলদ। জিনিয়া মুচকি মুচকি হেসে বলে উঠল, দেখো দেখো জান্টুস, তোমাকে ইনডাইরেক্টলি মাহি আপু বলদ বলছে। এক মুহূর্তেই ঘরটা হাসিতে ভরে গেল। সবাই হেসে কুটি কুটি। মাহিয়া দাঁত কিরমির করে বলে উঠল, জারি আপু কিছু বলবে এই বদমাস দুটোকে? জারিয়া হাসতে হাসতে বলে উঠল, আমি নেই এসবের মধ্যে। আচ্ছা এইসব ছাড়ো, কালকে ভাইয়াদের ক্লাবে মাস্ক পার্টি আছে ভাইয়ার বিয়ে উপলক্ষে। ওখানে শুধু বড় বড় লোকজন এলাও, তাই আমি চিন্তা করেছি তোদের নিয়ে যাব ওখানে, সেই মজা হয় মাস্ক পার্টিতে।
সবাই অবাক হয়ে উঠল আর ভাবতে লাগলো এই মাস্ক পার্টিটা আবার কি। রিদিয়া কৌতূহল নিয়ে বলল, আচ্ছা, এই মাস্ক পার্টি কি? আর তুমি বললে শুধু বড়রাই অ্যালাউ করে, তাহলে আমরা যাব কি করে? লুকিয়ে। আমার কাছে ক্লাবের অ্যাক্সেস আর এন্ট্রি কার্ড দুটোই আছে। যেই পার্টি হোক বাবা, আমি যাব না এসবের মধ্যে। আমার এখনো বড় আঙ্কেলের চোখ মনে পড়লেই ভয় করছে। আমি তো যাবই, আমার এইসব অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে। জিনিয়ার কথা শেষ হতেই রিদিয়া জারিয়ার উদ্দেশ্যে বলে উঠল, আরে আপু, ওই অ্যানাকোন্ডা মামাকে ভয় পাও নাকি? আমারও যাওয়ার ইচ্ছা নেই, তবে আমার একটু চ্যালেঞ্জিং জিনিস ভালো লাগে, তাই আমিও যাব। অ্যানাকোন্ডা শব্দটা শুনতেই খুশবু বলে উঠল রিদিয়াকে। এই, তুই আনাকন্ডা কাকে বললি? কথাটা রিদিয়ার কানে যেতেই গলা শুকিয়ে গেল। সে তো ভুলে গিয়েছিল অ্যানাকন্ডা মামার বোন খুশবু জান্টুস। পাশে থাকা জারিয়া, মাহিয়া, জিনিয়া তিনজনেই রিদিয়ার অবস্থা থেকে হাসতে হাসতে গুটিয়ে পড়েছে। তখন না পেরে পাশ থেকে জারিয়া হাসতে হাসতে বলল, তোর তো চ্যালেঞ্জ ভালো লাগে, তাহলে এখন খুশবুকে বল অ্যানাকন্ডা কাকে বললি? এরকম ভয় পাচ্ছিস কেন? রিদিয়া আমতা আমতা করে বলে উঠল, আসলে জান্টুস, আমি ভুলে গিয়েছিলাম তুমি এখানে আছো, আমি তো কিছু বলিনি। তখন খুশবু চোখ ঘুরিয়ে একটু হেসে বলল, বিগ ব্রোর নামটা কিন্তু সুন্দর দিয়েছিস হৃদি। হৃদয়ের কথা শুনে বুঝতে পারলো বিপদ নেই, তাই একটু হাসার ভান করে বলে উঠল। ওই আর কি। এর মধ্যেই মাহিয়া বলে উঠল, আমিও যেতে চাই এই ম্যাক্স পার্টিতে, দেখতে চাই কি হয়। তখন খুশবু জারিয়ার কাছে গিয়ে জারিয়ার কাঁধ ধরে বলে উঠল, তোমারও যেতে হবে সোনা পাখি। যদি ওরা কেউ নাও যেতে চাইতো, তাও আমি তোমাদের সবাইকে নিয়ে যেতাম, কারণ তোমরা গেলেই আমি যেতে পারবো। ফোনে কারো সঙ্গে কথা বলছিল কায়ান। গার্ড দুজনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর, সঙ্গে ওদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু মানি ট্রান্সফার করে দিস। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখতে পেল রিদিয়ার রুমের সামনে অদ্ভুত এক দৃশ্য। এমির দাঁড়িয়ে আছে দরজার গায়ে হেলান দিয়ে, চোখ দুটো এদিক ওদিক করছে। কায়ান থমকে দাঁড়িয়ে গেল। দুহাত পকেটে ঢুকিয়ে সেদিকে পা বাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর গলা নামিয়ে কর্কশ্বর বলল, এখানে কি চাই? ভাইয়ের কণ্ঠের ভার শুনেই এমির যেন কেঁপে উঠল। অসহায় গলায় তোতলাতে তোতলাতে বলল, আসলে আমি ব্রো। কায়ান ভ্রুকুচকে কাছে এলো, ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি কি করছিস এখানে? কি করছিস আমি জিজ্ঞেস করলাম তো। আসলে ব্রো, আমি সাদাপরীকে সরি বলতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আমার সব পরীর দলই এই রুমে। কথাটা শুনে কায়ানের মুখের পেশি কেঁপে উঠল। কায়ান গভীর নিঃশ্বাস ফেলে ধমকে সুরে বলল, আউট। এমের হালকা ঘুরে গিয়ে হাঁটতে হাঁটতে ঠোঁট বেঁকিয়ে বলল, ব্রো, তুমি দিন দিন আমার কাজে এত ইন্টারফেয়ার করছো কেন? আমার রোমান্টিক ডিপার্টমেন্টে হস্তক্ষেপের মানা। এরপর কায়ান ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর একেবারে ছোট ভাইয়ের কানের কাছে ঝুঁকে গিয়ে ধরে ফেলল তার কান। একটা জোরে টান দিয়ে বলল, ওরা আমাদের গেস্ট, বুঝছিস? উল্টোপাল্টো করলে মেরে তোর চামড়া গুটিয়ে দেব, ইডিয়েট। এমির ব্যথায় মুখ কুঁচকে ফেলল, কানের লতি লাল হয়ে গেল। সে উয়া করতে করতে হাত নাড়তে লাগলো। তারপর কায়ানের হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে হাঁপাতে হাঁপাতে বলল, ব্রো, সরি। আমি আমার পরীদের দেখলে ভুলে যাই যে ওরা গেস্ট। তোর এই পরি প্রজেক্ট একদিন তোর সর্বনাশ ঘটাবে এমির, মনে রাখিস। এমির কানের লতি ঘষে কায়ানের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল, ব্রো, তোমার রাগও একদিন সিনেমায় দেখাবো। নাম রাখবো দ্য ব্ল্যাক ড্রাগন অফ ইস্তানবুল। কায়ান হেসে মাথা নাড়ল। আর তুই সেই সিনেমায় থাকবি দ্য ফুল অফ দ্য সেঞ্চুরি হিসেবে, বুঝছিস? হঠাৎ রিদিয়ার রুমের ভেতর থেকে হাসির শব্দ ভেসে এলো, আর করিডোর জুড়ে দুই ভাইয়ের খুনসুটি ভরা মুহূর্তটা আবারও থমকে গেল। এমির কায়ানের হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে দরজার কাছে চলে গেল। ধীরে ধীরে দরজার কাঠে কান টিকিয়ে ঝুঁকে পড়ল, চোখে কৌতূহল, ঠোঁটে এক ফোঁটা দুষ্টু হাসি। ইডিয়েট, জীবনে শুধরাবি না। কান ফিরে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে কয়েক কদম এগিয়ে গেল, কিন্তু হঠাৎ কি ভেবে থেমে গেল। তার মুখে অদ্ভুত এক কৌতূহল ফুটে উঠল। ধীরে ধীরে ফিরে এসে আবার এমিরের পেছনে এসে দাঁড়ালো। কাঁধের উপর ঝুঁকে গম্ভীর গলায় বলল, কি বলছো ওরা শুনতে পাচ্ছিস? এমির কান লাগিয়েই মৃদু গলায় জবাব দিল, না ব্রো, হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। তাহলে দাঁড়িয়েছিস কেন? এমির কোনো জবাব দিল না,
বরং আরো কাছে গিয়ে কানের অবস্থান ঠিক করে দিল, যেন ফিসফিস শব্দটাও মিস না হয়। দরজার ওপাশে তখন অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তেই দরজাটা হুট করে খুলে গেল, আর এমির হুমড়ি খেয়ে ভেতরে পড়ে গেল, সোজা জিনিয়ার উপর। মুহূর্তেই ঘরটা স্তব্ধ। জিনিয়ার চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ, গলার শিরা টান টান, তার চুল এলোমেলো, মুখের পাশে এমিরের কাঁধ, আর এমিরের চোখে একেবারে স্তম্ভিত বিস্ময়। কেউ কথা বলতে পারছে না, শুধু ঘরের কোনায় নিঃশব্দ শ্বাসের শব্দ। হৃদয় অবাক হয়ে তাকিয়ে আছে কায়ানের দিকে। খুশবু মুখে হাত চেপে হেসে ফেলেছে, আর কায়ান তার মুখের ভাব দেখলে মনে হবে যেন কেউ তাকে চুরির সময় ধরে ফেলেছে। চোখে বিরক্তি। জিনিয়া প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে এমিরকে এক দৃষ্টিতে দেখল, তারপর রাগে গাল ফুলিয়ে এমিরকে নিজের গায়ের জোরে তাকে ঠেলে সরিয়ে দিতে লাগলো। গলা কাঁপছে, কণ্ঠে ক্ষোভ। সরেন কুমিরের বাচ্চা। এমির তখনও যেন জাদুর ঘরে আছে, চোখে এক অদ্ভুত বিমোহিত দৃষ্টি। সে ধীরে ধীরে মৃদু গলায় বলল, আর একটু থাকি টিকটিকি। এই এক লাইনেই জিনিয়ার মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল। রাগে তার চোখ চকচক করছে, ভ্রু কুচকে গেছে, ঠোঁট কাঁপছে, ঠিক যেন কেউ আগুনে ঘি ঢেলে দিয়েছে। সে এমিরকে কিছু বলবে বলে মুখ খুলল, কিন্তু তার আগেই কায়ান এক ঝটকায় এমিরের হাত ধরে টেনে তুলতে লাগলো। এমির যেন এখনো সেই ঘর থেকে বেরোতে পারেনি, চোখ এখনো জিনিয়ার উপর, মুখে বোকা বোকা হাসি, দাঁত বের করা। কায়ানের টানে তার শরীর উঠেছে, কিন্তু মনটা যেন এখনো নিচেই পড়ে আছে মেয়েটার চোখে। কায়ান রাগে ফুটছে, মুখের রং ক্রমশই গাঢ় হচ্ছে। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভাঙল খুশবুর কৌতূহলী কণ্ঠে। কায়ান থেমে গেল, মুখে এক মুহূর্তে ধরা পড়ল এক অস্বস্তি। সবাই একসাথে তাকালো কায়ানের দিকে। কায়ান হঠাৎ থেমে গেল, মুখের রং একেবারে ফ্যাকাশে। এক মুহূর্তের জন্য মনে হলো যদি এখন মাটি ফেটে যেত, সে হয়তো তাতেই ঢুকে যেত। নিজের ভেতরে বিরক্তি, লজ্জা আর অদ্ভুত এক রাগ জমে আছে। মনে মনে গজগজ করে উঠল, নিজের উপরে রাগ হচ্ছিল। এমের সঙ্গে দাঁড়িয়ে এমন ছেলে মানুষই করেছে সে। গলা খাঁকড়ি দিয়ে গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়িয়ে জারিয়ার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলতে এসেছিলাম। তোমাকে একটু বুদ্ধিমতী মনে হয়, তাই তোমাকেই বলছে। এখানে যে কদিন আছো, এটা সব কিছু মেনটেন করে চলবে। বন্ধুরও বুঝিয়ে দিও। হৃদয়ে কথা শুনে মুখটা ঘুরিয়ে নিল, ঠোঁটে এক চাপা রাগের রেখা। এদিকে এমির এখনো জিনিয়ার দিকে তাকিয়ে। জারিয়া বিনয়ী গলায় বলে উঠল, জি আঙ্কেল। কায়ান আবারও গলা নামিয়ে জারিয়াকে বলল, আমার স্টাফ এসে টার্কি সিম কার্ড দিয়ে যাবে তোমাদের সবাইকে, সেগুলো সবার ফোনে। বাক্য সম্পূর্ণ হলো না, তার আগেই হৃদয়ের কণ্ঠস্বর ভেসে আসলো, নীল ভাই, এখানে এখন সকাল, তাই গুড মর্নিং। কায়ানের মুখের পেশিগুলো টান টান হয়ে গেল, চোয়াল শক্ত, চোখে রাগের আগুন। রাগ যেন শরীরের প্রতিটি রক্ত নালি দিয়ে ছুটে বেড়াচ্ছে। কায়ান ধীরে ধীরে হৃদয়ের দিকে তাকালো, দৃষ্টি এমন ঠান্ডা যে তার নিচে কেউ টিকতে পারবে না। তারপর কণ্ঠে বজ্রপাতের মতো গর্জন, সবার ফোনে সিম কার্ড লাগানোর কোনো দরকার নেই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মুহূর্তেই সবাই চুপ, যেন হাওয়াও থেমে গেছে। ঠিক সেই সময় কায়ান এক ঝটকায় এমিরের পেছনে এক লাথি মারল। চল। এমির একবার সামলে নিয়ে হালকা চিৎকার করে বলে উঠল, তোমরা এখানে কি করছো বিগ ব্রো? ব্রো, দ্যাটস নট ফেয়ার।